নমস্কার, দেখছেন বাংলা জগৎ। জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে বাংলায় 7 দফায় নির্বাচন শুরু হচ্ছে। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকেই রাজ্যে আসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারংবার কিন্তু বাকযুদ্ধ চলছে। নরেন্দ্র মোদী বলছে কোথাও গিয়ে বাম জমানায় বাংলায় উন্নয়ন হয়নি, তৃণমূল কংগ্রেস তো উন্নয়ন করতেই পারছে না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলিগুড়িতে গেলেন, ময়নাগুড়িতে যাচ্ছেন, তিনি তোপ দেখছেন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। তিনি স্পষ্ট বলছেন কোথাও গিয়ে বিজেপি সরকার যেভাবে একনায়কতন্ত্র কায়েম করছে এই গোটা দেশে, সেখান থেকে দাঁড়িয়ে যদি 24-এর লোকসভা নির্বাচনে জনগণ আবার এদেরকে ভোট দেয়, তাহলে হয়তো যেটা বলছেন নরেন্দ্র মোদী আপকি বার 400 পার, হয়তো 400 পেরোবে, কিন্তু 420 সরকার হবে, এমনটি স্পষ্ট বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে গত কয়েকদিন আগেই বা বলা ভালো নববর্ষের দিন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি অভিযান চলল। আয়কর হানা, বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমার কোনো রকম সমস্যা নেই, আয়কর হানা হতেই পারে, কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়া কি করে কথা বলতে পারে যেটাকে ট্রায়াল রান ছিল। বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন নাকি পক্ষপাতিত্ব করছে এই বিজেপি সরকারের, এবং তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন দরকার পড়লে আমি কিন্তু ধর্নায় পর্যন্ত বসতে পারি। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাহলে শেষ পর্যন্ত ধর্নায় বসবে? এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নকে সাধারণ মানুষের মনে, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, রয়েছেন বামেদের মুখপাত্র জিৎ সিংহ, রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র রুবি মণ্ডল, এবং রয়েছেন সুপ্রতীক দা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে। আর জিৎ দা, বারংবার কিন্তু এই যে দ্বৈরথ দেখা দিচ্ছে, একদিকে মমতা অপরদিকে মোদী, কিন্তু কোথাও গিয়ে বাংলার জনগণ ভাবছে যে প্রত্যেকটা মানুষ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। তারা বলছে কোথাও গিয়ে আমরা দেখতে পেলাম যখন বিজেপির তরফ থেকেই সংকল্প পত্র প্রকাশ করা হচ্ছে, বলছে নাকি 3 কোটি গরিবের আমি বাড়ি করে দেবো, বা কোথাও গিয়ে 2014 সালের সেই ব্যাখ্যা যে 2 কোটি বেকারের চাকরি হবে, বা কোথাও গিয়ে নাকি আরো অনেক উন্নয়ন হবে। তিনি বলছেন স্পষ্ট, আজকে নরেন্দ্র মোদী স্পষ্ট বললেন বাংলায় তৃণমূল সরকার তো কিছু করছেই না, বামেরা 34 বছর থাকেও কিছু করতে পারেনি। সত্যি কি তাই? দেখুন, বামেরা কি করতে পেরেছে না করতে পেরেছে সেটা 1977 থেকে 2011 সাল পর্যন্ত জমি বন্টন থেকে আরম্ভ করে বর্গা নীতি, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে খাদ্য আন্দোলন বামেরা করেছিল, সেই খাদ্য আন্দোলনে যে কথা বলা ছিল যে মজুত করা যাবে না, খাদ্য মজুত করা যাবে না, আজকে সেই আইনকে সংশোধন করে বলল যে না, খাদ্য মজুত করা যাবে। তাই একের পর এক জনবিরোধী নীতি, একের পর এক জনবিরোধী বিল এই 1 দশক ধরে এই বিজেপি সরকার পাশ করেছে। আর এখন যে ইস্তেহারটা করেছে, এই ইস্তেহারটাও জুমলার ইস্তেহার। কিন্তু আমি আসবো কৌশিকদা, কোথাও কি মনে হচ্ছে না বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রাখছেন, তিনি বলছেন আমি যদি দরকার হয়, যেভাবে আমি 26 দিন কৃষকদের জন্য আন্দোলন করতে পেরেছিলাম, অনশন করেছিলাম, আমি চাইলে 52 দিন হয়তো ধর্নায় বসতে পারি, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পর্যায়টা আসবে যখন তিনি ধর্নায় বসবেন। জনগণ জানতে চায় যাই হয়ে যাক না কেন ধর্নায় বসলে নাকি সবসময় ইতিবাচক একটা দিক উঠে আসে তৃণমূল কংগ্রেসের। সত্যি ধর্নায় কি তাহলে কোথাও গিয়ে বাংলার যে ভোট বাক্স তৃণমূল কংগ্রেসের আরো বাড়াতে পারে? কি মনে হচ্ছে ধর্নায় তাহলে একটা উপায়? প্রথমেই তোমায় বলি, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন জনদরদী নেত্রী এবং তিনি জনগণের নেত্রী। তিনি সবসময় ভারতবর্ষের সহ পশ্চিমবঙ্গের গরিব মানুষের পক্ষে সবসময় সওয়াল করেছেন এবং গরিব মানুষের রুটি রুজির কথা তিনি সবসময় চিন্তা করেছেন। তুমি দেখেছো ভারতবর্ষের কোনো রাজ্যের এরকম মুখ্যমন্ত্রীকে দেখতে পাবে না যে সাধারণ মানুষের জন্য এতগুলো প্রকল্প এনেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য প্রকল্প এনেছে, কিন্তু তুমি দেখেছো যে কেন্দ্রের প্রকল্প 100 দিনের কাজ পশ্চিমবঙ্গের মানুষ কাজ করেছে। সেই গরিব মানুষগুলো যেহেতু বিজেপিকে ভোট দেয়নি, সেই 100 দিনের টাকা, কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা, ন্যায্য টাকা আটকে দিয়েছিল। আর এই মমতা ব্যানার্জির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী তার চিন্তা ভাবনার জন্য এই 100 দিনের প্রকল্পের টাকা তিনি তার সরকারের ভাড়ার থেকে সাধারণ মানুষের জন্য দিয়ে দিয়েছেন। তো এখানেই প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেন। আর ভারতবর্ষের যিনি রাজা, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষে একটা অলিখিত এমার্জেন্সি চালানোর চেষ্টা করছেন। তবে এই বিষয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ময়নাগুড়িতে গেলেন, তিনি সেখানে হাঁটলেন, রোড শো করলেন, জনগণকে নিয়ে তিনি হাঁটছেন। তিনি বলছেন দেশের প্রধানমন্ত্রী কোনো রকম কাজ করতে পারেননি। তিনি ঠিক আর কি বলেছেন আগে আপনাদের শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। প্রধানমন্ত্রী এলেন কুচবিহারে মিটিং করতে, ওই জলপাইগুড়ি দুঃখের কথা বললেন না, ময়নাগুড়ি দুঃখের কথা বললেন না। সারা বছর দেখা যায় না, ভোটের সময় ভোট পাখিরা উড়ে আসে। পকেটে লুটেছে কারা? নোটবন্দির নাম করে টাকা লুটেছে কারা? ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুটেছে কারা? পিএম কেয়ার ফান্ডের কোথায় বিচার? কৃষকদের
বলছিলেন আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, চা বাগানে একটাও খুললো না, আমরা 59টা চা বাগান খুলে দিলাম, আমরা উদ্বাস্তুদের যেমন পাট্টা দিচ্ছি। ওয়ান পার্টি, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান নেশন, ওয়ান ফুড, ওয়ান নেশন, ওয়ান গুড গুডি গুড, এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। এই ওপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, নেমে আসবেন। এবার বিজেপি জিতছে না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ঠিক কি বলেছেন আমি আসবো আলোচনা, আমি ফিরবো আবারও বিজেপির মুখপাত্রের কাছে। রুবিদি, কোথাও গিয়ে মনে হচ্ছে না একদিকে নরেন্দ্র মোদী এক কথা বলছেন, তিনি বলছেন যে বাংলার মানুষ কিন্তু বিজেপিকে চায়, কিন্তু কোথাও গিয়ে যখন গত কয়েকদিন আগে অমিত শাহ এলেন তিনি বলছেন বাংলায় যে আসন তারা ফিক্স করেছিল, যে টার্গেট 35টা আসনের টার্গেট, সেখান থেকে কমিয়ে 30টায় আনা হলো। আমি প্রথম প্রশ্ন আমাদের কাছে আসবো, 35 থেকে 30 কেন হচ্ছে? তাহলে কোথাও গিয়ে বাংলা কি তাহলে ভাবছে বিজেপি যে ভরাডুবি হতে পারে, সেই কারণেই আগে থেকেই আশঙ্কা প্রকাশ করছেন আপনাদের দলের সেকেন্ড ইন কমান্ড? ভরাডুবির কোনো জায়গাই নেই। প্রধানমন্ত্রী যা যা কাজ করেছে, মানুষের আবাস থেকে শুরু করে, মানুষের খাদ্য থেকে শুরু করে, রেশন ব্যবস্থা থেকে শুরু করে, শৌচালয়ের ব্যবস্থা থেকে শুরু করে, এবং সব থেকে বড় কথা বাহ্যিক দিক থেকে আমাদের দেশকে যেভাবে সুরক্ষিত করেছে, নরেন্দ্র মোদীর কাজ দেখে মানুষ নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে, তৃণমূলের কথা শুনে দেবে না। তৃণমূল কি করেছে? তৃণমূল কিচ্ছু করেনি। 100 দিনের টাকাও এতদিন কেন্দ্র সরকার দিয়েছে, কিন্তু কি বলেছে? বাংলার মানুষদের ভুল বুঝিয়ে বেরিয়েছে, বলেছে 100 দিনের টাকা রাজ্য সরকার দেয়, মিথ্যে কথা বলেছে। আবাস যোজনার টাকা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখানেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছে যে আবাস যোজনার টাকাও নাকি মুখ্যমন্ত্রী দিয়েছে। মুখ্যমন্ত্রী করেছে কি? রেশনও দিচ্ছে প্রধানমন্ত্রী, সেন্ট্রাল থেকে আসে, সেখানেও মিথ্যে কথা চালাচ্ছে। আমি এই প্রশ্নে আসবো, আমি আসবো একটু বিজেপির কাছে। অপর এক মুখপাত্র রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায়। অরিজিৎ, বারংবার জনগণ জানতে চাই, আজকে যখন বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ করা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন যে কোথাও গিয়ে বিনামূল্যে রেশন পাবেন, অপরদিকে কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যদি বাংলায় এই রেশন পাঠানো হয় তাহলে আবারও অনেক বালুর জন্ম হতে পারে কোথাও গিয়ে? কারণ এখন অব্দি কিন্তু মামলাটা বিচারাধীন। যেমন তৃণমূল কংগ্রেস বলছে যে যারা দোষী তারা শাস্তি পাবেন, কিন্তু বিজেপির বক্তব্য হয়তো বালুর মতনই বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতনই আরো অনেক মানুষ রয়েছেন, তাদের হাত ধরে হয়তো আবার রেশন দুর্নীতি বাংলার বুকে হতে পারে। কি মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে বাংলায় একটা সিস্টেমে পরিণত করেছে, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ তৃণমূলের নেত্রী সুপ্রিমো, তিনি বলেছেন 420 সরকার হবে। এর থেকে দুটো জিনিস উঠে আসে। 1 নম্বর, তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন ভারতবর্ষের বুকে আবার নরেন্দ্র মোদীর সরকার আসতে চলেছে। 2 নম্বর, মানুষের ভোটে যে সরকার আসবে তার রায়কে তিনি অস্বীকার করছেন, মানে মানুষকে তিনি 420 বলছেন। সুতরাং এর থেকে প্রমাণিত, আর রুবিদি এক্ষুনি বলছিল যে সমস্ত কিছু তো কেন্দ্রের সরকার পাঠিয়েছে, আর বাংলায় এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা, কেন্দ্রের টাকাকে, সমস্ত টাকাকে বাংলায় আমরা দিচ্ছি বলে রাজ্যের সরকার চালানোর চেষ্টা করেছে। এর থেকেই প্রমাণিত এই কেষ্ট বালু লালুর দল তৃণমূল কংগ্রেস, শাহজাহানের দল, যারা রাতবিরাতে মেয়েদের পিঠে বানাতে নিয়ে যায়, এই দলের বিদায় আসন্ন, এবং এটা শুধু সময়ের অপেক্ষা, এটা মানুষ আগামী দিনে প্রমাণ করবে। সুপ্রতীকটা জনগণ দেখতে পাচ্ছে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এরূপ বক্তব্য রাখছে যে ইডি কোথাও গিয়ে ইডি সিবিআই কিন্তু হচ্ছে বিজেপির কেস্ট প্যারেট, যারা কিন্তু কখনো বিজেপি যখন দেখছে বাংলায় ভোট আসবে বা যখন বাংলায় ভোট টানতে হবে, আমার উচিত হচ্ছে কোথাও গিয়ে এই ইডি সিবিআই কে বা এনআইএ কে সেই দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া, এখানে তারা বিভিন্ন মানুষকে গ্রেফতার করে নিক। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে আর কতগুলো জেল বানাতে হবে, কারণ কোথাও গিয়ে তিহার জেলে হয়তো ভর্তি হয়ে যাচ্ছে, প্রেসিডেন্সি জেলে হয়তো ভর্তি হয়ে যাচ্ছে, আলিপুর জেল ভর্তি হয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে বারংবার বলছে যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য বিজেপির একটাই উপায় যে ইডি সিবিআই কে কাজে লাগানো। সত্যি কি সেটা মনে হচ্ছে? বিজেপির দুটো জামাই, একটা ইডি একটা সিবিআই, বারংবার ভোটের সময় পাঠানো হয়, এবারও পাঠানো হয়েছে। পাঠানো হওয়ার পর যখন দেখলো কিছু হচ্ছে না, তখন যে একটা মার্ক ছিল, কাট আউট মার্ক 35 ওনারা ঠিক করেছিলেন, সেটা কমে আমরা দেখতে পেলাম 30-এ চলে এলো। 7 দিন পর দেখবেন ওটা 25, তারপরে 7 দিন পর 20, এই করতে করতে ওটা শূন্য হয়ে যাবে বাংলায়। এবং দেখবেন শুধু শূন্য হলো না, বিজেপি আগামী আমরা 21-এ দেখুক শূন্য হয়ে দেখেছি, ওরা বলেছিল ইসবাগ 200 পার, 400 হয়নি 400। এখন যারা ফুলবেন, কিচ্ছু করতে পারবেন না। যারা ভারতবর্ষে
417টা মাত্র আসলে সিট দিতে মুখ্যমন্ত্রী পেরেছে। নির্বাচন তার নয়, ভুল মধ্যে করছেন। 116খানা কাজ সিট করেনি। অপর দল আপনারা কেন দল জানুন, বদলু, হ্যাঁ, আপনাকে তারা জানুন। স্বপ্ন দেখছে 400। আপনি আগে জানুন, দায়িত্ব নিয়ে তারপরে বলছি বলুন, আপনি নিজে দল 200 সিটও বেরোতে পারবে না। আমি আসবো, কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে না বারংবার কৌশিকদের কাছে আমি আলোচনায় ফিরবো? কৌশিকদা, যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় হয়তো এনআইএ আসছে, ইডি আসছে, সিবিআই আসছে, কিন্তু এবার আরেকটা কোথাও গিয়ে দফতর চলে এলো, আয়কর হানা। কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চপার, সেখানে নাকি তল্লাশি অভিযান চলছে। বিজেপির তরফ থেকে বক্তব্য নাকি কোথাও গিয়ে এই চপারে হয়তো সোনা গয়না নগদ টাকা অনেক লোকানো থাকতে পারে, কারণ যদি পার্থ চট্টোপাধ্যায় ফ্ল্যাটের সেই খাটের তোলা থেকে টাকা উদ্ধার হয়, এত কালো টাকা যদি উদ্ধার করা সম্ভব পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই তালিকায় থাকতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কোনো রকম সমস্যা নেই, কিন্তু কেন নির্বাচন কমিশন হুট করে এখন এই মুহূর্তে এইগুলো করার চেষ্টা করছেন? তাহলে কোথাও গিয়ে নির্বাচন কমিশন কি বিজেপির দালাল হিসেবে কাজ করছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের মতো সংস্থা যারা ভারতবর্ষের নির্বাচনটা করায়, যাদের নিরপেক্ষ থাকা দরকার, সেই নির্বাচন কমিশনকেও তাদের হয়ে কথা বলাচ্ছে, তাদের হয়ে কাজ করাচ্ছে। আসলে সবকা সাথ সবকা বিকাশ তো হয়নি। আসলে বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, সেগুলো তো হয়নি। আসলে ভারতবর্ষের তো বেকারত্বটা ওনার সময় চরমে পৌঁছে গেছে, তাই এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিশেহারা হয়ে গেছে। আর দিশেহারা হয়ে গিয়ে এই নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য বিরোধী দলের নেতাদেরকে যেরকম খুশি সেরকম ভাবে অপদস্থ করবার চেষ্টা করা হচ্ছে। আজকে শুধু অভিষেক ব্যানার্জি নয়, রাহুল গান্ধীর কপ্টারেও সার্চ করা হয়েছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গেছে, তাই ভারতবর্ষের বিজেপি দিশাহীন ভাবে নির্বাচন কমিশনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। আমি এই প্রশ্নে আসবো। জিদ্দা, কোথাও গিয়ে কৌশিকদা একটা কথা বললেন যেটা সত্যিকারের, যেখানে রাহুল গান্ধীর সেই চপার সেখানেও যাচ্ছে, বা কোথাও গিয়ে এই আয়কর হানা হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু যা বারংবার সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যদি আপনাদের ভয় নাই থাকে, তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক, তাহলে আপনারা বারংবার বাধা দিচ্ছেন কেন? অপরদিকে এই প্রশ্ন বর্তমানে খাচ্ছে, তাহলে মোদির চপার হোক বা অমিত শাহ চপার হোক, তাহলে সেখানে কেন তল্লাশি অভিযান চলছে না? দেখুন, ইলেকশন কমিশনটাকে যে ইডি সিবিআই এর মতো নিজের একটা পাহারাদার বানিয়ে ফেলেছে, এর সম্পূর্ণ বড় প্রমাণ হচ্ছে যে আমাদের ইলেকশন কমিশনের যে 3 জন মানে মেন থাকবেন, আধিকারিক থাকবেন, তার মধ্যে একজন হওয়া উচিত প্রধানমন্ত্রী, একজন বিরোধী এলওপি, আরেকজন হওয়া উচিত সুপ্রিম কোর্টের জাজ। সুপ্রিম কোর্টের জাজকে সরিয়ে দিয়ে সেইখানে ক্যাবিনেট মিনিস্টারকে রাখা হয়েছিল, এবং যে সুপারিশ করা হয়েছিল 1 ঘন্টা মাত্র এলওপি অধীর রঞ্জন চৌধুরী সময় দেওয়া হয়েছিল বাঁচবার জন্য। তাই ইলেকশন কমিশনটাকে যে একটা এজেন্সির মতো তৈরি করা হয়েছে, এতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখানে আরেকটা কথাও বলছি, একটা ছেলে ফেল করলে বাদবাকি আরো কে ফেল করেছে এরকম খোঁজে, ঠিক সেরকমই অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়েছে, যে বিজেপি এই 3টে এজেন্সিকে ইউজ করছে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, কিন্তু বাংলায় দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি আসবো। এক মিনিট। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারি তল্লাশি অভিযান চললো, সেই নিয়ে ঠিক কি বলেছেন জনসভা থেকে আপনাদের শোনাবো। আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা একটা টাকা দাও। ইয়াং জেনারেশন এগিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। আমরা শোনালাম আপনাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন। আমি আবারও আলোচনায় ফিরবো অরিজিৎদার কাছে। অরিজিৎ, আপনি যেমনটা বলছিলেন যে কোথাও গিয়ে কিন্তু বারংবার যেমনটা বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে সম্পূর্ণটাই নাকি নিরপেক্ষভাবে হচ্ছে, সিপিএম যেটা বলছে, তৃণমূল কংগ্রেস বলছে, আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে কোথাও গিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি আজকে রাহুল গান্ধীর চপার হোক বা আজকে সিপিএম এর কারো চপার হতে পারে, আমি জানি না তাদের চপার আছে কিনা, এই একটা প্রশ্ন কিন্তু বারংবার দেখা দেয়, কারণ তারা নাকি শ্রমজীবী মানুষের জন্য কাজকর্ম করেন, তারা হয়তো একদম মাটির মানুষ, আমি জানি না কতটা মাটির মানুষ তারা। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের চপার হোক, কংগ্রেসের চপার হোক, বিজেপির কোনো চপারে কি বর্তমানে আয়কর হানা বা কোনো রকম হানা কি হচ্ছে? কেন হচ্ছে না, কারণ দেখাবেন আমাকে। দেখুন, বামের প্রতিনিধি যে কথাগুলো বললো, উনি টোটালটাই আইওয়াশ করার গেম খেলছেন একটা। এটা আমরা বিগত দিনে কি দেখলাম, এই আইএনডিআই এ জোট যার মধ্যে বাম রয়েছে, সেই আইএনডিআই এ জোটের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে 100 কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগে তিনি জেল খাটছেন। এই অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস আইএনডিআই এ জোটে আছে, তার নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন নেতা, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে। এই হেমন্ত সোরেন, তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগে সে জেলে আছে।
তাহলে আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন যখন প্রথমেই বলেছিল যে এটা রুটিন চেক আপ চলবে, এটা তৃণমূল বিজেপি বলে নয়, নির্বাচন কমিশন যে কোনো চপার বা কপ্টারে গিয়ে তাদের মনে হলে তারা করতেই পারে। বিষয়টা বলি, আজকে ও জেলে থাকার যে কথা বলছে, আজকে বিজেপিতে 25 জন এরকম বিরোধী দল থেকে নেতা চলে যাওয়া নেতা যারা বিজেপির নেতা হয়েছে, তাদের 23 জনের বিরুদ্ধে ইডি সিবিআই এর মামলা ছিল। তারা যেই মুহূর্তে বিজেপি জয়েন করে ফেলেছে, যেমন অজিত পাওয়ার, যেমন হেমন্ত বিশ্ব শর্মা, যেমন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, এরকম অজস্র উদাহরণ আছে যারা বিরোধী দলগুলো ছেড়ে বিজেপি জয়েন করেছে, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলে গেছে। তারা আসবো, কিন্তু আমি আসবো। রুবিদি বারংবার যখন এই প্রশ্নে যখন এত বক্তব্য উঠে আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারা বলছে যে কোথাও গিয়ে নাকি বর্তমানে যেভাবে হানা চলছে, কোথাও গিয়ে কিন্তু আজকে আমরা সেই ঘটনাও দেখলাম যেখানে আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, তার গাড়িতেও কিন্তু কোথাও গিয়ে তল্লাশি অভিযান চলছে। তাহলে এখান থেকে কি কোথাও গিয়ে বাদ যাচ্ছে বিজেপি? কারণ বর্তমানে কিন্তু রাজ্য সরকারের যারা কর্মীরা রয়েছেন বা রাজ্য পুলিশ, তারাও কিন্তু সেইভাবেই হানা দিচ্ছে বিজেপির গাড়িতে। তাহলে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে এরকম কাপ্টারে ওরা তল্লাশি চালাবে, একদম পরিষ্কারভাবে জানিয়েছিল। আর এই যে তৃণমূলের মুখপাত্র বললো না শুভেন্দুদা, অ্যাকচুয়ালি শুভেন্দুদাকে নিয়ে এদের অনেক জ্বালা রয়েছে। কারণ প্রশান্ত কিশোরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন গেছিল শুভেন্দুদার কাছে দলে ফিরিয়ে আনার জন্য, আসেনি, তো খুব জ্বালা আছে। এই জন্য এ ধরনের কথাবার্তা এরা বারবার করে বলছে। প্রমাণ হয়েছে, কোনো কিছু প্রমাণ হয়েছে। আমার বোনের যখন শুভেন্দুবাবুকে নিয়ে কথা বলাতে আপত্তি আছে, আমি বলবো না। আমি আরেকজনের নাম বলছি, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমরা, তাপস রায়। এই তাপস রায়ও কিন্তু ইডি ডেকেছিল, যেদিনকে উনি বিজেপিতে এপাং ওপাং ঝপাং করে চলে গেলেন, ইডি কিন্তু ভুলে গেল এই তাপস বাবুর কথা। সেদিন এসেছিল, সেদিন বিজেপির মুখপাত্ররাও বলেছিল যে তাপস রায়ের মতো একজন ভালো লোকের একদম পরিষ্কার শুভেন্দু অধিকারী অন ক্যামেরা বলেছে তাপস রায় নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাই ওর আপনি জানেন না, আপনারা বলেছিল আপনি মিথ্যে কথা বলেন। আজকে এই বক্তব্য আসছে, আজকে এই বক্তব্য আসছে, আজকে এই বক্তব্যকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। জনগণ যখন টেলিভিশনের পর্দায় দেখলেন বা পরের দিন যখন ঘুম থেকে উঠে পেপারটা পড়লেন, যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে নিয়ে কথা বলতে পারছে, তাপস রায়কে নিয়ে কথা বলতে পারছে না। আমরা যদি তাপস রায়ের একটুখানি হিস্ট্রি দেখি, একদম লোকটা যেভাবে উত্তর কলকাতায় কাজকর্ম করেছে, সেখান থেকে নাকি বারংবার তৃণমূলেরই একাংশ বলেছিল যে লোকটার উপর নাকি কোনো রকমভাবে অভিযোগ দায়ের করা যায় না, কারণ পুরো লোকটাই নাকি দুর্নীতি মুক্ত। আমি জানি না কতটা দুর্নীতি মুক্ত বা দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমি আসবো এই প্রশ্নে জিদ্দার কাছে। জিদ্দা, বারংবার আজকে এই মানুষটা তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, যদি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকে সবটাই ধুয়ে মুছে সাফ হচ্ছে। প্রমাণ হিসেবে শুভেন্দু অধিকারী, সিবিআই এফআইআর নাম রয়েছে, কোনো রকম তদন্ত হচ্ছে না, সত্যি কি তাই? দেখুন, আমাদের না প্রচন্ড গুলিয়ে যাচ্ছে এই নেতাগুলোর নাম নিয়ে। মানে আজকে যাকে তাপস রায়কে চিনি তৃণমূলের নেতা বলে, কালকে তিনি বিজেপি হয়ে যাচ্ছে, সজলদা হয়ে যাচ্ছে তৃণমূল, তারপরে বিজেপি। তাই আমাদের কাছে, বামেদের কাছে এটা খুবই ক্লিয়ার, বরাবর আমরা সজলদার বিরোধিতা করে এসেছি, বরাবর তাপসদার বিরোধিতা করে এসেছি। তার কারণ আমরা জানি রিঙ্কু নস্করের সময় কি ওনাদের গুলায় না, ছিল বাম, সেটা চলে গেল লাভ দিয়ে পৃথিবীতে। তৃণমূল কংগ্রেস এই তুলবে, এই কংগ্রেসের এবং তৃণমূল তাদেরকে জায়গা দিয়েছে, যেমন শেখ শাহজাহান। আমি আসবো কিন্তু কোথাও গিয়ে আমি আসবো অরিজিতে কোথাও গিয়ে অস্বীকার করা যায়। আজকে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী স্পষ্ট বলছেন যে কোথাও গিয়ে তৃণমূল আর বিজেপি সপ্তাহে নাকি সেটিং চলছে, যে আজকে আমি বলছি আপনাদের ওখানে হানা দেবো, দুদিন পর যদি কিছু খুঁজে নাও পাই ভোট বাক্সে হয়তো প্রভাব পড়তে পারে। সম্পূর্ণরূপে বলছে সুজন চক্রবর্তী, মানা যায়? আরে জিদ্দার নেতা, এই আমাদের সিপিএম মুখপাত্র জিদ্দা আমার খুব প্রিয় মানুষ, কিন্তু রাজনৈতিক বিরোধিতা আছে। জিদ্দার নেতা সীতারাম ইয়েচুরি দিল্লিতে গিয়ে তৃণমূলের সাথে ফিসপাই খেয়েছিলেন, এটা আমরা সবাই দেখেছি। তৃণমূল এবং সিপিএম আইএনডিআই এর জোটের পাড়ায় একটা চোর ধরা পড়লে পাড়ার সমস্ত সমস্ত জনগণ আমি আসবো। শেখ শাহজাহান সিপিএম এর ছিল, আজকে যখন জেলে ঢুকলো তখন তৃণমূলের হয়ে গেল, জেল থেকে বেরোলে হয়তো বিজেপিরও হতে পারে, সেটা দেখার বিষয়। কিন্তু আমি একটা অন্য প্রশ্নে আসবো। আমি শুরু করবো সুপ্রতীক দাকে দিয়ে। সুপ্রতীক দা, আপনার আলোচনা শেষ পর্যায়ে একদম কোথাও গিয়ে মনে হচ্ছে বারংবার নরেন্দ্র মোদী বলছেন যে এক দেশ এক নির্বাচন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যদি সেটা হয় তাহলে দেশের জন্য খুব ক্ষতিকর, অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। মানে কেন ক্ষতিটা কেন হবে তাহলে, কি মনে হচ্ছে? বড় কথা, ভারতবর্ষে একটা ফেডারাল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে। যদি এক দেশ এক নির্বাচন হয়, ফেডারাল স্ট্রাকচার ভেঙে পড়বে। দেখুন, এইখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আজকে বিজেপি
অর্থাৎ নরেন্দ্র মোদী সব ভুলে যেতে চায়, ভুলে গিয়ে একমাত্র হিন্দি, হিন্দু, হিন্দুস্তান রাখতে চায়, আর বাকি যে আরও ভাষাগুলো আছে তাদের মুছে ফেলতে চায় ভারতবর্ষ থেকে। কিন্তু আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, সবকটা ভাষাই আমাদের সমান অধিকার। হিন্দি আমাদের সরকারি ভাষা, সেটা উনি গুলিয়ে দিয়েছেন মানুষের মধ্যে, মানুষের মনে গেঁথে দিয়েছেন হিন্দি রাষ্ট্রীয় ভাষা। কিন্তু হিন্দি যে রাষ্ট্রীয় ভাষা নয় সেটা সাধারণ মানুষের অনেকেই এখন জানেন না। রুবিদি, কেন মনে হচ্ছে যে এক দেশ এক নির্বাচন জনগণের পক্ষে অর্থাৎ সুখকর হতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, এক দেশ এক নির্বাচন হলে প্রথম কথা অনেক টাকা বাঁচবে এবং সেই টাকা আমরা ভারতের বিভিন্ন জায়গায় এটা খরচা করতে পারবো এবং প্রত্যেকবার ইলেকশনের সময় অনেক কাজ আমাদের পেন্ডিং হয়ে থাকে, বারবার পেন্ডিং হয়ে থাকে, সেই কাজগুলো সচ্ছলভাবে হবে। তাই এক দেশ এক নীতি হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। বামেরা আমি আসবো যদি সেইভাবে দেখতে হয়, তাহলে গতকাল কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে ইলেকটোরাল বন্ড নাকি একদম ঠিকঠাক কাজকর্মের জন্য। আমি জানি না ইলেকটোরাল বন্ড মারফত হয়তো অনেকের নাম উঠে আসতে পারে, সেই কারণে হয়তো ইলেকটোরাল বন্ড দরকার ছিল। আমি আসবো এই প্রশ্নে, কি মনে হচ্ছে এক দেশ এক নির্বাচন হলে কি সেটা সত্যি দেশবাসীর জন্য আর সময় কমতে পারে বা খরচা কমতে পারে, নাকি নরেন্দ্র মোদী সরকার আবারও ভুল পথেই চালিত করছে প্রত্যেকটা মানুষকে? দেখুন, খরচা কম হবে না বেশি হবে, মানে এত তো চুরি হচ্ছে, মানুষের রায় দেওয়ার জন্য যদি একটা খরচা হয় তাতে খারাপ কিছু নেই। আর এক দেশ এক নির্বাচন হলে ক্ষতি একটাই, যে কেন্দ্রের যে মানে একটা পরিকাঠামোর মধ্যে ভোট হবে, একটা চিন্তা ভাবনার মধ্যে ভোট হবে, সেটা ভারতবর্ষের যে নাগরিক আছে তারা আলাদা করতে পারবে না যে আমরা কোন কারণে ভোট দিচ্ছি। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা বলি, যে এই যে ওষুধের দাম, একটা কফ সিরাপ 52 টাকায় পাওয়া যেত, এখন সেটা 180 টাকায় পাওয়া যাচ্ছে। সব থেকে বড় ইলেকট্রাল বন্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, ওষুধের কোম্পানিগুলো যে টাকা দিয়েছে এই ভারতীয় জনতা পার্টিকে, যেভাবে মানুষের দৈনন্দিন জীবনের আপনার ফসলের দাম, যেটা মজুদদারি, এইগুলো বেড়েছে, তার একটু আগে তুমি বলছিলে যে কাদের সঙ্গে কাদের জোট, আমি ক্যামেরাম্যানকে এই ছবিটা প্রকাশ করতে বলবো। যেই রাম সেই বাম, সেই যে রাম সেই বাম, যে বাম সেই রাম। আসলে পশ্চিমবঙ্গে বামেদের ভোট রাম খেয়ে নিয়েছে, আর পশ্চিমবঙ্গের বামেরা রামে মানে বিজেপিকে ভোট দিয়ে ধোয়া তুলসী পাতা সেজেছে। আজকে 34 বছর ধরে মানুষ অত্যাচার করেছিল, মানুষের উপরে অত্যাচার করেছিল বলে এদের সরিয়ে দিচ্ছে। আর 10 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল সবকা বিকাশ, একদলীয় শাসন ব্যবস্থা আসলে দেশের নাকি পরিকাঠামো উন্নত হবে। আজকে উনি এমন পরিকাঠামো উন্নত করেছেন যে পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে গেছে, রান্নার তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে, মানুষের কাজ চলে গেছে। সব থেকে বড় কথা, বামের প্রতিনিধিকে বলি, সঞ্চয়িতা মানুষ ভোলেনি, বাম আমলে চিটফান্ডের কথা আপনারা যত কম কথা বলবেন তত ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ যখন অ্যারেস্ট হয়েছিল তিনিই বলেছিলেন সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, এটা মানুষ জানে। সুতরাং এই বাম আর তৃণমূলের নাটক মানুষ দেখেছে, আগামী দিনে নরেন্দ্র মোদী এই নাটক যদি ভোট বাক্স তোলে প্রভাব ফেলে, তাহলে কোথাও গিয়ে জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবে। আজকে বাংলার বুকে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকার বারংবার হয়তো বিস্তার করতে চায় তাদের সেই আধিপত্য, কারণ আজকে তৃণমূল কংগ্রেস বলছে একনায়কতন্ত্র কায়েম করা হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে বাংলায় যেভাবে বিজেপি আসতে চাইছে, কোথাও গিয়ে তারা প্রথমে বলেছিল 42 থেকে 35 হলো, 35 থেকে 30 হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি স্বপ্নের নাকি স্বপ্ন, এবং এই স্বপ্নভঙ্গ ঘটবে 24-এর লোকসভা নির্বাচনে। সত্যি কি তাই? সিদ্ধান্ত নেবে জনগণ। দেখতে থাকুন বাংলা জাগো।